আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের প্রথম ক্লাস। এর আগে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল। সেখানে আমরা আমাদের পুরা কোর্স সম্পর্কে আমরা জেনেছি যে আমাদের কোর্সে কি কি থাকবে। আর আজকের থেকে আমরা ধারাবাহিকভাবে একের পর এক আমরা ক্লাস করতে থাকবো আমাদের শিডিউল অনুযায়ী। তো আমাদের মোট ক্লাস হবে 15টা। এই 15টা ক্লাস এক এক করে আমাদের থেকে শেষ হবে। তো আজকে যেমনি ভাবে আমরা ক্লাসে উপস্থিত আছি, যদি আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা উপস্থিত থাকি এবং গুরুত্ব সহকারে উপস্থিত থাকি এবং নির্দিষ্ট পড়াগুলো পড়ি মুখস্থ করি, তাহলে কোর্স শেষে আপনি আমি এক একজন ভূমি জরিপে অনেক দক্ষ এবং অভিজ্ঞ হয়ে যাব। এই জন্য দুনিয়ার যে কোনো জিনিস কষ্ট ছাড়া হাসিল হয় না, মেহনত ছাড়া হাসিল হয় না। এই জন্য ভূমি জরিপের বিষয়ে যদি আমরা দক্ষতা অর্জন করতে চাই, তাহলে আমাদের মেহনত করতে হবে। আশা করি আমরা সবাই এখন থেকে নিয়ত করে নেই যে আমরা পরিপূর্ণভাবে আমরা কি করব, কোর্স শিখবো। পড়াগুলো দৈনিকের পড়া দৈনিক আমরা বাড়ির কাজ দিব। তো আজকের পর আমরা এখন শুরু করব যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকের পড়ার বাড়ির কাজটা দেওয়া হয়েছে। সেখানে যদি আমরা যাই, তাহলে প্রথমত আমরা শিখবো ভূমিজরিপ শিক্ষার গুরুত্ব কি। ভূমিজরিপ শিক্ষার গুরুত্ব হলো এটাই যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। এই জন্য কারো সম্পদ যেন আমার মধ্যে প্রবেশ না করে, এই জন্য ভূমিজরিপ শিক্ষা থাকলে আমরা এই ব্যাপারে আমরা সব, কারো সম্পদ আমাদের মধ্যে প্রবেশ করবে না। এবং এই উত্তরাধিকার নীতিমালা যেটা, এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতের মাধ্যমে এটা তুলে ধরেছেন। এখানে পূর্ণাঙ্গ উত্তরাধিকার নীতিমালা রয়েছে। সম্পূর্ণ কোরআনের মধ্যেই পূর্ণ উত্তরাধিকার নীতিমালা আছে। এটা দ্বারা এটার গুরুত্ব বোঝায়। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাআল্লামুল ফারাইজা ওয়া আল্লিমুন নাস ফাইন্না নিসফুল ইলমি, তোমরা ইলমে ফারায়েজ শিক্ষা করো, লোকদেরকে শিক্ষা দাও, কেননা এটা ইলমের অর্ধেক। ফাইন্না নিসফুল ইলমি এটার ব্যাখ্যায় অনেক ব্যাখ্যা রয়েছে। যারা সিরাজি পড়েছেন বা পড়ান, তারা এটা ভালো বলতে পারেন যে মানুষের অবস্থা দুইটা, একটা হলো জীবনের অবস্থা, একটা মৃত্যুর অবস্থা। তো অন্যান্য মাসাইল এগুলো জীবনের সাথে সম্পৃক্ত। আর মিরাজ যেটা, এটা মৃত্যুর সাথে সম্পৃক্ত। মৃত্যু হওয়ার পরে মিরাজের মাসালা আসে। এই হিসেবে বলা হয়েছে নিসফুল ইলমি। আরো বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য করে এলমে ফারায়েজ শিকার গুরুত্ব বা ভূমি জরিপ শিকার গুরুত্ব প্রমাণিত হয়। এরপরে আমিনের সংজ্ঞা। যারা এই ভূমি জরিপ নিয়ে কাজ করে তাদেরকে আমিন বলে। আমিনের অর্থ হলো আমানতদার। আর আমিন যেহেতু পূর্ণ আমানতদারিতার সাথে ও বিশ্বস্ততার সাথে জমি জমার পরিমাপ নির্ণয়, ভাগ বন্টন ও সীমানা নির্ধারণ করে থাকে, তাই সমাজে মানুষ তাকে আমিন বলে। আর ইংরেজিতে তাকে সার্ভেয়ার বলে। এই আমিন যেটা, সেটা কি কি বলে, সার্ভেয়ার।
তাহলে এটা অনেক আমানতদারিতার কাজ। এই জন্য এটাকে আমিন বলা হয়, যে কাজ করে। জরিপ বিজ্ঞানের সংজ্ঞা: যে কলা কৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিভিন্ন বস্তু বা স্থানের প্রকৃত পরিমাণ, আয়তন ও অবস্থান নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা বা ম্যাপ অঙ্কন করা যায়, তাকে জরিপ বিজ্ঞান বলে। তার একটা কৌশল বা একটা বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরে অবস্থিত বিভিন্ন বস্তু বা স্থানের পরিমাণ কি, আয়তন কি, অবস্থান কি, এগুলো আনুপাতিক হারে সংকোচন করে বা বিয়োজন করে এটা কাগজের মধ্যে অঙ্কন করা হয়, যেটা এটাকে নকশা বলে। এটাকে জরিপ বিজ্ঞান বলে। জরিপ যে কলা কৌশলের সাহায্যে এই কাজটা করা হয়, এটাকে জরিপ বিজ্ঞান বলে। এটা হলো আম, এটা হলো ভূমি জরিপ, এটা হলো খাস। জরিপ বিজ্ঞান যে কোনো বিষয়ের সাথে হতে পারে, যে কোনো বিষয়ের জরিপ হতে পারে। আর ভূমি জরিপ মানে ভূমির জরিপ করা, এই জন্য হলো খাস। এই জন্য যে জ্ঞানের সাহায্যে ভূমির প্রকৃত আয়তন, অবস্থান ও পরিমাপ নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত করা যায়, তাকে ভূমি জরিপ বলে। তো ভূমি জরিপের সংখ্যাটা খাস, শুধু এখানে ভূমি নিয়ে আলোচনা। যে জ্ঞানের সাহায্যে ভূমির প্রকৃত আয়তন, ভূমির আয়তন কতটুকু, অবস্থান কোথায়, পরিমাপ কিভাবে করা হয়, এটা করে একটা আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে একটা নকশা অঙ্কন করা হয়, এবং এই জমির উপর একটা কাগজ, একটা খতিয়ান বা যেটাকে পর্চা বলে প্রস্তুত করা হয়, যে বিদ্যার সাহায্যে, যে জ্ঞানের সাহায্যে, সেটাই হলো জরিপ বিজ্ঞান। ভূমি জরিপ, সেটা কি? ভূমি জরিপ। আশা করি বিষয়গুলো বুঝতেছেন। সহজ কথাই হলো যে, যে জ্ঞানের মাধ্যমে ভূমি জরিপ, ভূমি নিয়ে আলোচনা করা হয়, ভূমির বিভিন্ন বিষয় নিয়ে, এটাই হলো ভূমি জরিপ। প্রয়োজনীয়তা কি, ভূমি জরিপ কেন প্রয়োজন? এই ভূমি জরিপ কারা করে? রাষ্ট্র করে থাকে ভূমি জরিপ। রাষ্ট্র সাধারণত যে কোনো কাজ করে তিনটি ফায়দাকে লক্ষ্য রেখে। একটা হলো রাষ্ট্রীয় কল্যাণ, দুই নম্বর হলো জনকল্যাণ, জনগণের কল্যাণ, তিন নম্বর রাষ্ট্র জনগণ উভয়ের কল্যাণ। যে কোনো কাজ করে হয়তো রাষ্ট্রের কল্যাণ থাকবে, অথবা জনগণের কল্যাণ থাকবে, অথবা রাষ্ট্র জনগণ উভয়ের কল্যাণ থাকবে। তো এই জরিপ বিজ্ঞান এটা একটা রাষ্ট্রীয় কাজ, এখানে রাষ্ট্রেরও কল্যাণ নিহিত, জনগণের কল্যাণও নিহিত, জনজনের কল্যাণ এখানে নিহিত। কারণ রাষ্ট্র ভূমির রকম, পরিমাণ ও মালিক নির্ধারণ করে, তার রাজস্ব, আয়কর, জমির রকম প্রকৃতির ভিত্তিতে রেজিস্ট্রি ফি নির্ধারণ করে। অর্থাৎ রাষ্ট্র তো একটা জমির ধরন, একটা কোন এলাকায় অবস্থিত, এটার মান কেমন, মালিক কে, ইত্যাদি বিভিন্ন কিছু নির্ণয় করে থাকে, এবং বিক্রির সময় রেজিস্ট্রি ফি একটা নির্ধারণ করে। এখানে রাষ্ট্রের ফায়দা হয়। আর জনগণ কি করে? জনগণের জমির আয়তন কতটুকু, অবস্থান কোথায়, পরিমাণ জানতে পারে, এবং এই জানার জমির একটা মালিকানার একটা ডকুমেন্টস সে লাভ করে, সেটা খতিয়ান বলে যাকে, সেটা অর্জন করে, এটা জনগণের লাভ। আর এই জরিপটা সাধারণত 30%, আগের জরিপের চেয়ে পরের জরিপে 30% গরমিল বা অমিল হলে নতুন জরিপের প্রয়োজন দেখা দেয়। ফলে 25-30 বছর পর পর নতুন জরিপ করতে হয়। এবার আমরা আসি জমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস। সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস ইসলাম পৃথিবীতে সর্বপ্রথম কৃষিকাজের প্রচলন ঘটান। পরবর্তীতে কিছু লোক বনে জঙ্গলে বসবাস করতে শুরু করেন এবং জঙ্গবদ্ধ সমাজ থেকে ছিটকে পড়েন। কিন্তু যুগে যুগে মানুষ নবী রাসূলদের ছোঁয়া পেয়ে সভ্য সমাজে ফিরে আসে। তারা জীবিকার জন্য জমি চাষাবাদ করে ভূমিজ খাদ্য উৎপাদন করে। এভাবেই যুগে যুগে মানুষ কৃষিকাজের দিকে মনোনিবেশ করে। তাই এরা কৃষি উপযোগী জায়গা হিসেবে নদীর তীরবর্তী উর্বর পলল জমি নির্বাচন করে নেয়। মিশরের নীল নদের তীরবর্তী অঞ্চল, চীনের ইয়াংসি কিয়াং, হোয়াংহো এবং ইরাকের দজলা ও ফোরাত নদীর তীর, ভারতীয় উপমহাদেশে গঙ্গা ও সিন্ধু নদের অববাহিকায় কৃষিভিত্তিক সমাজের গোড়াপত্তন হয়। অর্থাৎ যেহেতু চাষাবাদ করবে, চাষাবাদ করার জন্য তারা নদী আশেপাশের এলাকায় তারা কি করে? বসবাস করে, সেখানে তাদের সমাজ গড়ে ওঠে। কিন্তু সমস্যা দেখা দেয় সেখানে সীমানা চিহ্নিত নিয়ে। কারণ এই জমিগুলো নদীর তীরবর্তী হয়,
প্রতি বছর যখন বন্যা হয় বা বর্ষা হয়, তখন জমির আইলগুলো তলায় যায় পানির নিচে এবং নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে যখন আবার শুকনো মৌসুমে আসে, তখন যারা সবল তারা দুর্বলদের উপর জুলুম করে জমি দখল করে নেয়। আর এই কারণেই প্রয়োজন দেখা দেয় একটা জমি জরিপ করার। এই জন্য খ্রিস্টপূর্ব 3000 অব্দে সর্বপ্রথম মিশরের নীল নদের অববাহিকায় ভূমি জরিপের সূচনা হয়। মিশরের নীল নদের অববাহিকায় সর্বপ্রথম এই ভূমি জরিপের সূচনা হয়। এটা হলো পৃথিবীর ইতিহাস। যদি আমরা, যেহেতু আমরা ভারতীয় উপমহাদেশের বাসিন্দা, ভারতীয় উপমহাদেশের হিসাব যদি আমরা করি, তাহলে আমরা দেখতে পাই ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম বাদশাহ সিকান্দার শাহ 1357 থেকে 1389 সনে একটি জরিপ কার্য পরিচালনা করেন। বাদশাহ সিকান্দার শাহ কত সালে? 1357 থেকে 1389 পর্যন্ত। এরপরে পাঠান সম্রাট শের শাহ 1540 থেকে 1544 সনে আরেকটি জরিপ কার্য পরিচালনা করেন। তো ব্রিটিশ আমলে 1763 থেকে 1782 সালের মধ্যে একজন বিখ্যাত ইংরেজ নকশাবিদ বিজ্ঞান ভিত্তিক জরিপ কার্য পরিচালনার কৃতিত্ব অর্জন করেন। 1793 সালে ইংরেজ বড় লাট লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তীয় প্রথা চালু করেন। 1846 থেকে 1871 সালে মহাল বা পরগনা চিহ্নিত করার লক্ষ্যে থাকবাস্ট জরিপ করা। 1847 থেকে 1878 সালে রেভিনিউ সার্ভে নামে আরো একটি জরিপ কার্য করা হয়। 1859 সালে কৃষি উন্নয়নে র্যান্ড অ্যাক্ট পাশ করেন। 1875 সালে তৎকালীন পূর্ববঙ্গ আজকের বাংলাদেশের জন্য সর্বপ্রথম সার্ভে আইন, আর 1885 সালে ঐতিহাসিক বঙ্গীয় প্রজাস্বত্ব আইন বেঙ্গল টেনান্সি অ্যাক্ট 1885 পাশ করা হয়। এভাবে ভারতীয় উপমহাদেশে ধাপে ধাপে কয়েকবার, অনেকবার জরিপ কার্য পরিচালনা করা হয়। তবে এইগুলোর মধ্যে পরবর্তীতে আরো মিলে সর্বমোট প্রসিদ্ধ জরিপ এবং স্বীকৃত জরিপ হলো 4টা, যেগুলা বর্তমানে প্রচলিত রয়েছে, যেগুলা বিভিন্ন ক্ষেত্রে লাগে, যেগুলার কাগজপত্র আমাদের কাছে আছে, আমাদের জমিগুলোর সাথে সম্পৃক্ত। এরকম জরিপ কয়টা? 4টা। স্বীকৃত জরিপ 4টা: সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। সবাই মুখস্থ করে নেন যারা মুখস্থ করেন না এখনো। সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস, সবাই মুখস্থ। সিরিয়াল এইভাবেই করতে হবে যেভাবে লেখা আছে। সিএস, এস এ, আর এস, বিএস। এই নামগুলো কিন্তু আমরা অনেক শুনেছি, ঠিক না? বিভিন্ন মজলিসে, বিভিন্ন জায়গা জমি সমস্যা হইলে, বিভিন্ন বৈঠকে। তা আসলে এগুলা কি, এগুলার দ্বারা কি বুঝায়, এগুলা কিন্তু আমরা জানি না। আজকে ক্লাস শেষে আমরা এগুলো পুরোপুরি ভাবে জেনে যাবো ইনশাল্লাহ। প্রথম আমরা সিএস সম্পর্কে ধারণা নেই, সিএস বলতে কি বোঝায়। সিএস এর ফুল মিনিং কি? সি অর্থ ক্যাডাস্ট্রাল, মানে সি এর পূর্ণাঙ্গ রূপ হলো ক্যাডাস্ট্রাল। আর এস অর্থ সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রাল সার্ভে অর্থ হলো কিস্তোয়ার জরিপ। ক্যাডাস্ট্রাল সার্ভে অর্থ কি? কিস্তোয়ার জরিপ। কিস্ত অর্থাৎ এই সিএস এর সময় এই জমিগুলো এক একজনকে, এক এক জনের অধীনে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। জমিদারি প্রথা যেটা, জমিদারদেরকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, এই জন্য এর নাম হলো সিএস। সিএস এর ফুল মিনিং হলো ক্যাডাস্ট্রাল সার্ভে। আমরা তো এতদিন খালি শুনছি সিএস। সিএস মানে কি, কি বোঝায় এটা তো জানতাম না। এই যে এখন আমরা জানলাম, সিএস এর মানে হলো ক্যাডাস্ট্রাল সার্ভে, অর্থাৎ কিস্তোয়ার জরিপ। এটা কার্যকাল কত সাল থেকে কত সাল? 1888 থেকে 1940। 1888 সবে মুখস্থ করে ফেলেন। 1888 থেকে 1940 পর্যন্ত মোট 53 বছর এর কার্যক্রম চালু ছিল। 53 বছর লাগছে কাজ করতে এটা। কক্সবাজার জেলা রামু থানা থেকে শুরু হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হয়। কক্সবাজার জেলা রামু থানা থেকে শুরু হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হয়েছে। যেহেতু ভূখণ্ডকে ভাগ ভাগ করে এই জরিপ কার্য সমাধান করা হয়েছে, তাই তাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বা কিস্তোয়ার জরিপ বলা হয়। এই জরিপ কার্যের প্রতি জেলায় হওয়ার কারণে তাকে ডিএস,
ডিস্ট্রিক্ট সার্ভেও বলা হয়, প্রতি জেলায় জেলায় হয়েছে, এই জন্য ডিস্ট্রিক্ট, জেলা, ডিস্ট্রিক্ট সার্ভেও বলা যায়, ডিএস বলা যায়। 1947 সালের দেশভাগের আগ পর্যন্ত সিলেট ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকায় সিলেটে সিএস জরিপ করা সম্ভব হয়নি। 1888 থেকে 1940 পর্যন্ত এই কার্যকাল চালু ছিল, ঠিক না? 40, আর দেশ আমাদের স্বাধীন হয়েছে 47 সালে, ভারতীয় উপমহাদেশ। এই জন্য 47-এর আগে সিলেট অঞ্চল ভারতের অধীনে ছিল। এই জন্য যে সিএস, এই সিএস এর কার্যকাল সিলেটে সিলেটে হয় নাই। কিন্তু সিলেটে সিএস এর নকশা পাওয়া যায় না, সিএস এর কোনো ডকুমেন্টস নাই। তো আমরা এখানে সিএস সম্পর্কে কয়েকটা কথা শুনলাম। সিএস মানে ক্যাডাস্ট্রাল সার্ভে, কার্যকাল 1888 থেকে 1940, মোট 53 বছর লাগছে। কক্সবাজার জেলার রামু থেকে শুরু হয়ে, থানা থেকে শুরু হয়ে দিনাজপুর গিয়ে শেষ হয়েছে। ভূখণ্ডকে যেহেতু ভাগ ভাগ করে এই জরিপ কার্য সমাধান করা হয়েছে, তাই তাকে সিএস বলা হয়। আর এই জরিপ কার্য প্রতি জেলায় হয় তাকে ডিএস বা ডিস্ট্রিক্ট সার্ভে বলে। 1947 সালে দেশভাগের আগ পর্যন্ত সিলেট ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকায় সিলেটে সিএস জরিপ কার্য করা সম্ভব হয়নি। এই হলো আমরা সিএস সম্পর্কে ধারণা নিলাম। আপনারা নিজের একটু দেখেন, স্লাইডটা দেখেন। সিএস এর পরে হলো এস এ, এস এ, হ্যাঁ, সিরিয়াল কিন্তু এটা, হ্যাঁ। 2 নম্বর হলো এস এ। এস এ মানে কি? এস হলো স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950। এস স্টেট এ একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950, সবাই মুখস্থ করে ফেলেন। এস এ মানে হলো, ফুল মিনিং হলো স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950, মানে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। সিএস যেটা, সেটা ছিল জমিদারি প্রথা, অর্থাৎ রাষ্ট্র মালিকানা ছিল, জমিদার কিছু লোকদেরকে জমিদার হিসেবে তাদের আন্ডারে এক একটা মৌজা, এক একটা পরগনা দিয়ে দিত। আর তারা সেগুলো নিজেরা, তাদের অধীনে রায়ত যারা থাকতো, প্রজা যারা থাকতো, তাদেরকে চাষবাস করার জন্য দিত। রায়তরা, প্রজারা চাষবাস করতো, জমিদারকে খাজনা দিত, ট্যাক্স দিত, জমিদার সেগুলো নিজেও ভোগ করতো, সরকারকেও দিত। সেটা ছিল জমিদারির প্রথা। এস এর মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়েছে। এই যে টেনান্সি অ্যাক্ট, জমিদারি অধিগ্রহণ, স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট, এস এ, এস এর পূর্ণাঙ্গ রূপ কি? স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950, জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। যার কার্যকাল কত সাল থেকে কত সাল? 1956 থেকে 1963, সবাই মুখস্থ করেন। এস এর কার্যকাল 1956 থেকে 1963। সারা দেশে এই জরিপ কার্য সম্পাদন করা হয়। পাকিস্তান আমলে হওয়া এই জরিপকে পিএস, পাকিস্তান সার্ভেও বলা হয়। এটা কোথায় হয়েছে, কখন হয়েছে? পাকিস্তান আমলে হয়েছে। 1956 না, 56 থেকে 63, এটা পূর্ণ পাকিস্তান আমলে, এই জন্য এটাকে পিএসও বলা হয়। এই জরিপে বিশেষ কিছু অঞ্চল ছাড়া গোটা দেশে সরেজমিনে গিয়ে নকশা তৈরি করা হয়নি, তাই এর নকশা পাওয়া যায় না। মানে সিএসএ যেমন সারা দেশে গিয়ে, সরেজমিনে গিয়ে নকশা তৈরি করা হয়েছে, মাপ করা হয়েছে, এস এর মধ্যে সারা দেশে যাওয়া হয় নাই, মাপও করা হয়নি। আগে যে নকশা ছিল সিএস, ওইটা দেখা খবর নিয়ে ওটার উপরে কাজ করা হয়েছে, শুধু কাগজ বানানো হয়েছে, ডকুমেন্টস, পর্চা, কিন্তু এখানে কোনো নকশা নাই এস এর। এই জন্য এস এর কোনো নকশা পাওয়া যায় না। এস এ জরিপের সময় সিলেট অঞ্চলে সিএস এর আদলে জরিপ করা হয়। যেহেতু সিএস এর সময় সিলেটে জরিপ কাজ করা সম্ভব হয় না ভারতের অধীনে থাকার কারণে, এই জন্য এস এর সময় সিএস এর আদলে, সিএস এর নিয়মে এখানে জরিপ করা হয়েছে। তো আমরা 2 নম্বর শিখলাম এস এ। 3 নম্বর হলো আর এস। 3 নম্বর কি? আর এস। আর মানে রিভিশনাল, এস অর্থ সার্ভে, পূর্ণাঙ্গ রূপ রিভিশনাল সার্ভে, অর্থাৎ সংশোধনী জরিপ। রিভিশনাল সার্ভে মানে কি? সংশোধনী জরিপ। কার্যকাল 1965 থেকে 1985, সবাই মুখস্থ করেন। আর এস এর কার্যকাল 1965 থেকে 1985 সাল পর্যন্ত
এর কার্যক্রম চালু ছিল। সিএস এর ন্যায় আরএস এরও সরেজমিনে গিয়ে নকশা করা হয়। সিএস এর ন্যায় আরএস এরও কি করা হয়? সরেজমিনে গিয়ে নকশা করা হয়। তাই আরএস এর নকশা রয়েছে, আরএস এর কি রয়েছে? নকশা রয়েছে। এতে আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। আরএস সিএস এর মধ্যেও আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। 3 নম্বর গেল, এবার 4 নম্বর। 4 নম্বর হলো বিএস বা বিআরএস। বিএস মানে বাংলাদেশ সার্ভে, বিআরএস মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে। সবাই মুখস্থ করে ফেলেন। বিএস মানে বাংলাদেশ সার্ভে, আর বিআরএস মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে, অর্থাৎ বাংলাদেশ সংশোধনী জরিপ। শুধু ঢাকাতে এর নাম হলো ঢাকা সিটি জরিপ। 1985 সাল থেকে শুরু হয়ে এর কার্যক্রম এখনো চলমান রয়েছে। বিএস বা বিআরএস 85 সালে শুরু হয়েছে, কিন্তু এখনো চলমান। সারা দেশে অনেক জায়গায় এটার কার্যক্রম হয় নাই, কিছু জায়গায় হয়েছে, এখনো কাজ চলমান রয়েছে। এজন্য বিএস বা বিআরএস এর কাজ বা কাগজপত্র এখনো সব জায়গায় নাই। 1985 সাল থেকে শুরু হয়ে এর কার্যক্রম এখনো চলমান। এতে 0.000, এটাকে হাজার পদ্ধতি বলে, হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। আরএসএ এবং সিএসএ যেমনি ভাবে আনাগোন্ডা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে, আর বিএস বা বিআরএস এ হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে। এই জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা সিটি জরিপ বলা হয়। এটাকে কি বলে? ঢাকা সিটি জরিপ বলা হয়। তাহলে আমরা এখানে শিখলাম স্বীকৃত জরিপ 4টা: সিএস, এসএ, আরএস, বিএস বা বিআরএস। এর মধ্যে সিএস এবং আরএস এর নকশা পাওয়া যায়, এবং বিএস এর নকশা যে সকল এলাকায় কাজ শেষ হয়েছে সেখানে পাওয়া যায়, আর যে সকল এলাকায় কাজ শেষ হয় নাই সেখানে পাওয়া যায় না। এই হিসেবে 2টা নকশা অ্যাভেলেবেল, সিএস আর আরএস। আর যেখানে বিএস এর কাজ হয়েছে বা বিআরএস এর কাজ হয়েছে সেখানে বিএস। আর এস এর কোনো নকশা নেই, এস এর কোনো নকশা নেই। তবে পর্চা বা খতিয়ান সবগুলোরই রয়েছে। সিএস এরও রয়েছে, এস এরও রয়েছে, আর এস এরও রয়েছে, বিএস বা বিআরএস এর যেখানে কাজ শেষ হয়েছে সেখানে রয়েছে। আশা করি আজকের যে পড়াগুলো ছিল আমরা ভালো মতো বুঝতে পেরেছি। তো যদি আমি সামারাই করি, আজকে আমরা কি শিখলাম? জমি শিকার, জমি জরিপ শিকার গুরুত্ব, আমিনের সংজ্ঞা, জরিপ বিজ্ঞানের সংজ্ঞা, জরিপ, ভূমি জরিপের সংজ্ঞা, ভূমি জরিপের প্রয়োজনীয়তা, ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস, ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ক্রমবিকাশ, প্রসিদ্ধ জরিপ সমূহ, এবং এই প্রসিদ্ধ জরিপ যে চারটার বিস্তারিত রূপ। আজকে ক্লাসের আগে আমরা হয়তোবা বিস্তারিত রূপ জানতাম না, এমনি কোনো রকম শুনেছিলাম, কিন্তু আজকে ক্লাসের মাধ্যমে আমরা বিস্তারিত রূপ জানতে পারলাম। এই ক্লাসের মাধ্যমে আমাদের এটাই আজকে শিক্ষা বা এটা আমাদের অর্জন। আজকের আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।